আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নুরুল্লাহ সালেহ মাবরুর। আজকের ক্লাসে আমরা ভেক্টর বিভাজন সম্পর্কে পড়ব। ভেক্টর বিভাজন, প্রথমত আমরা দেখি একটা ভেক্টর, মনে করো এটা একটা ভেক্টর, এটাকে বলা হয় পি ভেক্টর। ঠিক আছে, এটাকে বলা হয় পি ভেক্টর। পি ভেক্টর এটাকে আমরা এভাবে চিহ্নিত করতে পারি, এ থেকে বি পর্যন্ত, এটাকে বলতেছি পি ভেক্টর। এই যে এ ভেক্টরটা বিভাজিত করতে হবে, ভাগ করতে হবে, দুই ভাগে বিভক্ত করতে হবে। আমরা জানি এই যে ভেক্টর বিভাজনটা, আমি একটা জিনিস বলে রাখি যে এই ভেক্টর বিভাজনটা অপোজিট অফ এক্সাক্ট উল্টো, এক্সাক্ট উল্টা। অপোজিট মানে হচ্ছে ভেক্টর, ভেক্টর যোগের উল্টা, ভেক্টর যোগ এর অপোজিট বা উল্টা। ভেক্টর যোগকে তুমি উল্টাই দিলে ভেক্টর বিভাজন হয়ে যাবে। আমি একটু এক্সপ্লেইন করি। দেখো, আমরা জানি যে এ ভেক্টর এবং বি ভেক্টর তুমি যদি যোগ করো তাহলে সি ভেক্টর পাবা। একইভাবে তুমি যদি সি ভেক্টরকে ভাগ করে দাও তাহলে তুমি এ ভেক্টর এবং বি ভেক্টর পাবা। এটাকে আমি একটু যদি এক্সপ্লেইন করি, যেমন ধরো এই যে এটা একটা ভেক্টর, মনে করো এ ভেক্টর, আর এটা আরেকটা ভেক্টর বি ভেক্টর। আমরা জানি কি, আমরা জানি যে এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি হচ্ছে কত? লব্ধি হচ্ছে আর। আমরা জানি না, এরকম আমরা বলতে পারি না। তার মানে আর ইজ ইকুয়াল টু, আমরা পড়ছিলাম যে এ প্লাস বি। এই যে লব্ধি ভেক্টর, এটা সমান এ প্লাস বি। ঠিক আছে, তার মানে এ এবং বি এই দুইটাকে যুক্ত করলে, এ এবং বি দুইটাকে যুক্ত করলে আমরা আর পাচ্ছি। তার মানে আমরা এটা বলতে পারি না যে আর কে আমরা দুই ভাগে ভাগ করলে এ পাচ্ছি এবং বি পাচ্ছি, আমরা এভাবে বলতে পারি না। হ্যাঁ, দেখো এই যে আর, এই যে আর, এটা হচ্ছে আর, এটাকে যদি দেখো, এটার একটা অংশ হচ্ছে বি, আরেকটা অংশ হচ্ছে এ। আর এর একটা অংশ হচ্ছে বি আর একটা অংশ হচ্ছে এ। কিভাবে? কারণ এই যে আর, আমরা যদি বলি দেখো 7 ইজ ইকুয়াল টু 5 প্লাস 5 প্লাস কত 2, তার মানে 7 এর একটা অংশ হচ্ছে 5 আর একটা অংশ হচ্ছে 2। 7 এর একটা অংশ 5 আর একটা হচ্ছে 2। 5 এবং 2 মিলিত ভাবেই তো 7 তৈরি হয়। একইভাবে এই 7টাকে আমরা বলতে পারি আর, 5 কে বলতে পারি এ এবং 2 কে বলতে পারি বি। তার মানে আর এর একটা অংশ এ আর একটা অংশ বি। তার মানে এ এবং বি কে যুক্ত করে আর পাওয়া যায় কথা, একইভাবে আর কে বিভক্ত করে বি এবং এ পাওয়াও সেম কথা। তার মানে ভেক্টর যোগের উল্টো হচ্ছে ভেক্টর বিভাজন। এমনিতে আমরা জানি যে যোগের উল্টো হচ্ছে বিয়োগ, গুণের উল্টো হচ্ছে ভাগ, কিন্তু এই ভেক্টরের ক্ষেত্রে এক্স্যাক্টলি যোগের উল্টাটাই হচ্ছে বিভাজন। এখন আমরা একটু যদি মূল আলোচনায় চলে আসি, তাহলে তুমি এই জিনিসটা খুব ভালো মতোই বুঝতে পারবা। দেখো, মূল আলোচনায় চলে আসলে, তাহলে কথা অনুযায়ী এই যে পি নামক যে ভেক্টরটা, পি নামক ভেক্টরটাকে আমরা যদি বিভাজন করে দিই তাহলে আমরা এখানের মধ্যে আরো দুইটা ভেক্টর হয়তোবা পাবো। একটা মনে করি কিউ আর একটা মনে করি আর। এই যে পি নামক ভেক্টরটাকে যদি আমরা বিভাজন করে দিই তাহলে আমরা পাবো কিউ এবং আর। এখন কি আমরা এভাবে লিখতে পারবো যে পি ইজ ইকুয়াল টু কিউ প্লাস আর, এভাবে লিখতে পারবো? হ্যাঁ, এভাবে লিখতে পারি, কিন্তু এইভাবে প্রকাশ করাটা তো, এভাবে প্রকাশ করাটা তো ভেক্টর যোগের মধ্যে প্রকাশ হয়ে যাচ্ছে। এভাবে প্রকাশ করতে পারবো না, কারণ আমরা ভেক্টর বিভাজন করাচ্ছি, আমাদেরকে ভেক্টর বিভাজনের মতো করে প্রকাশ করতে হবে। তাহলে কিভাবে প্রকাশ করব? তাহলে এভাবে প্রকাশ করা যায় কিনা দেখো, যে পি ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই কিউ। এভাবেও আসলে প্রকাশ করা যাবে না। এটা প্রকাশ করার জন্য একটা স্ট্যান্ডার্ড মানের একটা রুলস আছে, সেই রুলসটা আমি তোমাকে এখন বলবো। সেই রুলসটা হচ্ছে এই যে পি, এই যে পি নামক ভেক্টরটাকে তুমি যে কোনো একটা ভেক্টর, হয়তো বা আর
অথবা কিউ, এই দুইটা ভেক্টরের মধ্যে যে কোনো একটাকে তোমাকে প্রধান উপাংশ ধরে নিতে হবে। যে কোনো একটাকে, তুমি যদি এটাকে ধরে নাও তাহলে এটার সাথে তুমি এখানের মধ্যে একটা কোণ উৎপন্ন করতে হবে, সেটা হচ্ছে থিটা। সেটা হচ্ছে থিটা। আমি এটাকে প্রধান ধরে নিলাম, প্রধান ধরে নিয়ে আমি এখানে একটা কোণ উৎপন্ন করলাম, এটা হচ্ছে থিটা। তাহলে তাহলে এই জায়গায় হবে, এই জায়গায় এটার নাম হবে কিউ ইজ ইকুয়াল টু পি কস থিটা, বাকিটা হবে আর ইজ ইকুয়াল টু পি সাইন থিটা। আচ্ছা, আমি যদি এটা এরকম করতাম যে আমি কিউ কে না বরং আর কে প্রধান ধরে নিলাম, তাহলে আর এর মধ্যে থিটা থাকতো, যার সাথে থিটা সে হবে কস থিটা, যার সাথে থিটা সে হবে কস থিটা, বাকিটা হবে সাইন থিটা। এটাই হচ্ছে বিভাজন, এভাবেই হচ্ছে বিভাজন। তার মানে আমাদেরকে এখন লিখতে হবে পি এর উপাংশ। বিভাজন মানেই হচ্ছে উপাংশ, বিভাজন মানেই হচ্ছে উপাংশ। পি এর উপাংশ কয়টা? দুইটা। উপ অংশ, উপ অংশ, পি এর উপ অংশ। উপাংশকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে উপ যোগ অংশ, পি এর উপযোগ অংশ, পি এর উপ অংশ, পি এর উপ অংশ। পি কে ডিভাইডেড করলে, পি কে দুইটা ভাগে ভাগ করলে পি এর দুইটা অংশ আছে। আমরা জানি যে 7 কে যদি আমরা দুই ভাগে গিয়া করি, দেখো 5 প্লাস 2, 7 এর দুইটা অংশ হচ্ছে, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 2। একইভাবে পি এর দুইটা অংশ হচ্ছে, একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে কিউ। পি এর দুইটা অংশ, তার মানে পি এর উপাংশ দ্বয় বা পি এর দুটি অংশ হলো, পি এর দুটি অংশ হলো, একটা হচ্ছে পি কস থিটা আর একটা হচ্ছে পি সাইন থিটা। ঠিক আছে, এটা হচ্ছে কি কথা, পি এর উপাংশ দ্বয় হলো এত। এখন এই যে একটা ভেক্টরকে দুইটা উপাংশে আমরা ভাগ করলাম, এই যে উপাংশ, এই যে উপাংশে ভাগ করাটাকেই বলা হয় ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন যখনই আসবে তখনই আমরা উপাংশের সাহায্যে এটাকে প্রকাশ করতে হবে। একটা উপাংশ হচ্ছে এটা, আরেকটা উপাংশ হচ্ছে আরেকটা। এখন দেখো এই যে উপাংশ, উপাংশের মধ্যে তুমি কিভাবে বুঝবা কোনটা কস থিটা হবে কোনটা সাইন থিটা হবে? যার সাথে থিটা, যে কোনো একটার সাথে তুমি থিটা ধরে নিতে পারো, যে কোনো একটাকে কোণ ধরে নিতে পারো। তুমি চাইলে এটার সাথে কোণ ধরতে পারবা, পি এর সাথে আর, তুমি চাইলে পি এর সাথে কিউ, যে কোনো একটাকে তুমি থিটা বা কোণ ধরে নিতে পারবা। আমরা কিউ এর সাথে যদি ধরে নিই তাহলে এটা হবে যার সাথে থিটা সে হবে কস থিটা, যার সাথে থিটা সে হবে কস থিটা, যার সাথে থিটা নয় সে হবে সাইন থিটা। তার মানে পি কস থিটা এবং সাইন থিটা গেল। পি কস থিটা কে কিউ আর পি সাইন থিটা কে আর। তো আশা করি এই যে পি এর উপাংশ হচ্ছে কিউ এবং আর, যাদের মান হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু পি কস থিটা এবং আর ইজ ইকুয়াল টু পি সাইন থিটা। এটা হচ্ছে ভেক্টর বিভাজনের এই যে উপাংশের মেইন বেসিক কথাবার্তা। এখন আমরা দেখব এই যে উপাংশ, এই জিনিসটা আসছে কোত্থেকে, এই যে সূত্রটা আমরা কিভাবে পাইলাম, এটার একটা বিস্তারিত ভাবে একটা কথা, একটা আলোচনা তোমাদেরকে আমি প্রেজেন্ট করবো ইনশাআল্লাহ। এখন দেখো এই যে উপাংশ আমরা যে ভাগ করতেছি, এই যে ভাগ করাটা আসলে কোত্থেকে পাইলাম আমরা? একেবারে বেসিক থেকে যদি আমরা শুরু করি, স্টার্ট করি, তাহলে আমি সামান্তরিক সূত্র থেকে স্টার্ট করতে চাই। সামান্তরিক সূত্র যে পড়াইছিলাম তোমাদেরকে, ওই যে সামান্তরিক সূত্র থেকে এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করব, আমরা দেখি পারি কিনা। সামান্তরিক সূত্র দেখো, সামান্তরিক সূত্র এটা হচ্ছে কর্ণ, সামান্তরিক সূত্র এটা হচ্ছে কর্ণ, আর এগুলো আমরা বাহু ধরে নিই। ও বিন্দু, বি বিন্দু, এম বিন্দু, এন, এটা হচ্ছে লব্ধি, সামান্তরিকের লব্ধি। আর এটা হচ্ছে এ,
এটা হচ্ছে বি। দেখো এই যে আমরা বলছিলাম না সামান্তরিকের লব্ধি আর, এটা হচ্ছে কর্ণ, আর এই দুইটা হচ্ছে সন্নিহিত বাহু, এই দুইটা হচ্ছে সন্নিহিত বাহু, এই কর্ণটা হচ্ছে লব্ধি আর। এখন দেখো এখন আমরা এখানে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই যে এই পাশের কোণগুলো আমি একটু অন্য কালি দিয়ে দেখাই। দেখো এই পাশের যে কোণটা এটাকে আমরা বলতে পারি আলফা, এই পাশের যে কোণটা এটাকে আমরা বলতে পারি বিটা। শুধুমাত্র বোঝানোর জন্য আমি এই জিনিসটা ব্যবহার করছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে বাহিরের যে অংশটা, এই যে বাহিরের যে কোণটা, এই যে বাহিরের যে বহিঃস্থ কোণ, এই বহিঃস্থ কোণটা কত হবে? এই বহিঃস্থ কোণটা হবে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। ভাই কেন আপনি আলফা প্লাস বিটা লিখলেন? আমরা জানি কোন একটা চতুর্ভুজ এর বহিঃস্থ কোণ ভেতরের দুইটা কোণের সমষ্টির সমান। এই যে বহিঃস্থ কোণ এর অপোজিটে যে ভিতরের দুইটা কোণ আছে, এই দুইটা কোণের সমষ্টির সমান হবে এই বহিঃস্থ কোণটা। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে এই যে আমরা জানি এই কোণটা নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই পুরাটার সাথে আলফা প্লাস বিটা বিয়োগ করতে হবে। তার মানে এই কোণটা হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা, 180 মাইনাস আলফা প্লাস বিটা। কারণ আমরা জানি এই পুরা কোণটা, এই পুরা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত পুরাটার মান হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তারপরে এই জায়গার মান হচ্ছে 100 আলফা প্লাস বিটা, তার মানে এই পুরাটার মান হবে 180। দেখো আমি এই জিনিসটা একটু জুম করে দেখাই। তার মানে এটা হচ্ছে এরকম, এই জিনিসটা জুম করে দেখাচ্ছি। এই জিনিসটা যদি জুম করে দেখাই তাহলে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে কোনটা? আমরা জানি এই জায়গাটা হচ্ছে আলফা প্লাস বিটা। জাস্ট এই জিনিসটা এখানে ইমাজিন করো, এই জিনিসটা এখানে ইমাজিন করলে এটা যদি আলফা প্লাস বিটা হয় তাহলে এটা কত হবে? এই যে এটা কত হবে? এই কোণটার মান কত হবে? এই কোণটার মান কত হবে সেটা যদি আমি বের করতে চাই তাহলে এখান থেকে শুরু করে পুরাটার মান কিন্তু 180 ডিগ্রি। তাহলে এটার মান যদি আলফা প্লাস বিটা হয় তার মানে শুধুমাত্র এটার মান কত? 180 মাইনাস আলফা প্লাস বিটা। জাস্ট একটু খেয়াল করলে তুমি বুঝতে পারবা। তাহলে এটা যদি বিটা হয়, এটার সাথে এই এই জায়গার যে কোণটা, এটার সাথে এই জায়গার যে কোণটা এটা হবে বিটা, এবং এটার সাথে এই জায়গার যে কোণটা এটা হবে আলফা। এই যে এটার বিপরীতে এই জায়গার যে কোণটা এটা হচ্ছে আলফা, এটার বিপরীতে এই জায়গার যে কোণটা এটা হচ্ছে বিটা। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এখন আমরা আসি এই জিনিসটাকে ও এ বি ত্রিভুজে, ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে পাওয়া যায়। ও এ বি ত্রিভুজের মধ্যে আমরা এখন ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করব। ও এ বি ত্রিভুজের মধ্যে ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করব। এখন আসো এই জিনিসটা আমি একটু সুন্দরভাবে লিখি, তারপরে ওই জায়গার মধ্যে ক্যালকুলেশন করে দেখাবো। এই চিত্রটা একপাশে লিখে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এখন চিত্রটা একপাশে লিখি আমরা। চিত্রটা হচ্ছে অনেকটা এরকম, সামান্তরিক আর কর্ণ, এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু, ঠিক আছে? এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে বিটা, ঠিক আছে? এই কোণটা হচ্ছে আলফা প্লাস বিটা, এবং এই কোণটা হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা, ঠিক আছে? 180 মাইনাস আলফা প্লাস বিটা, এই কোণটা হচ্ছে বিটা আর এই কোণটা হচ্ছে আলফা।
তাহলে সব ঠিক আছে, সবই ঠিক আছে মোটামুটি, শুধুমাত্র মানগুলা বাকি আছে ও বি এ, এই মানগুলা দেওয়া বাকি ছিল। এটা হচ্ছে এম, আর এই জায়গাটা হচ্ছে এন, এই জায়গাটা হচ্ছে এন, এই জায়গাটা হচ্ছে এন। তাহলে আমরা এখন চলে আসি মেইন বিষয়ে। ও এ বি ত্রিভুজে, খেয়াল করো আমার লেখাগুলো, ও এ বি ত্রিভুজে ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করে পাই অ্যাপ্লাই করে পাই অ্যাপ্লাই অ্যাপ্লাই করলে কি পাবো? এই যে ও এ বি ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটাকে বোঝানো হয়েছে, এই যে এই ত্রিভুজটাকে বোঝানো হয়েছে মাঝখানে ও এ বি, ও এ বি, ও এ বি, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে তুমি যদি খেয়াল করো তাহলে ও বি বাহু, ও বি বাহু ডিভাইডেড বাই এর বিপরীত কোণ, ও বি বাহুর বিপরীত কোণ ডিভাইডেড বাই বি এ বাহু এর বিপরীত কোণ ইজ ইকুয়াল টু ও এ বাহু এর বিপরীত কোণ। এটা একটা সূত্র, তার মানে যে বাহুটা নিব তার বিপরীত কোণ ইজ ইকুয়াল টু আরেকটা বাহু এর বিপরীত কোণ ইজ ইকুয়াল টু আরেকটা বাহু। তার মানে ত্রিভুজের যে তিনটা বাহু, প্রত্যেকটা বাহু বিপরীত কোণ ইজ ইকুয়াল টু আরেকটা বাহু বিপরীত কোণ, এভাবে আমরা সমানভাবে লিখতে পারি। এটা হচ্ছে ত্রিভুজের একটা ত্রিকোণমিতিক সূত্র। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা যেটা করব সেটা হচ্ছে, তার মানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে অবিবাহু সমান কত, অবিবাহু সমান কত, অবিবাহু সমান বি না, অবিবাহু সমান বি, অবিবাহু সমান বি। সরি এক মিনিট, এটা কিন্তু এ আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এই জিনিসটা একটু সহজ। অবিবাহু সমান, অবিবাহু সমান এ, অবিবাহু সমান এ, এবং বি এ বাহু সমান, বি এ বাহু সমান কত দেখো, বি এ বাহু সমান, এটা যদি বি হয় তাহলে এই বাহুটাও কিন্তু বি, এটা যদি বি হয় এ বাহুটাও কিন্তু বি, এটা যদি এ হয় এর বিপরীত বাহুটাও বি এ। তার মানে আমরা জানি সামান্তরিকের দুইটা বিপরীত বাহু পরস্পর সমান, এই বাহুটা যদি সমান হয় এর বিপরীত বাহুটাও সমান হবে, আর এই বাহুটা যদি সমান হয় এর বিপরীত বাহুটাও সমান হবে। তার মানে আমরা জানি যে অবিবাহু সমান হইলে এর বিপরীত বাহু এ ও এটাও সমান, তার মানে অবিবাহু সমান এ, তাহলে বি এর বাহু সমান বি। একইভাবে আমরা লিখতে পারি ও এর বাহু সমান আর, ও এর বাহু সমান আর, এভাবে আমরা লিখতে পারি। এখন দেখো এ এর বিপরীত বাহু কি, এ এর বিপরীত বাহু হচ্ছে বি কোণ, সাইন বি কোণ, সাইন বি কোণ, সাইন বি কোণ, বিটা কোণ, সাইন বিটা কোণ। বি এর বিপরীত বাহু কোনটা? সাইন আলফা কোণ, সাইন আলফা কোণ। এবং আর এর বিপরীত বাহু কোনটা? আর এর বিপরীত বাহু হচ্ছে সাইন, এই যে এই কোণটা, এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা, 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটা হচ্ছে আমাদের কোণ। এখন আমরা ক্যালকুলেশন করার জন্য, ক্যালকুলেশন যেহেতু আমরা এখান থেকে করবো সেহেতু আমরা এই জিনিসটা মুছে দিতে পারি, এই জিনিসটা মুছে দিতে পারি, এই জিনিসটা যদি মুছে দিই তাহলে তাহলে বা a divided by sin beta is equal to b divided by sin alpha is equal to r divided by sin 180 মাইনাস থিটা। আমরা জানি sin 180 মাইনাস
থিটা বলতে কি বোঝানো হচ্ছে, 180 বলতে 2 ইন্টু 90 ডিগ্রি, 2 ইন্টু 90 ডিগ্রি, 2 ইন্টু 90 ডিগ্রি মানে 2 ইন্টু 90 ডিগ্রি মানে এই জিনিসটা সাইন 180 মাইনাস থিটা এর মানটা হবে সাইন থিটা, সাইন 180 মাইনাস থিটা এর মানটা হবে সাইন থিটা। তার মানে এখানে আমরা সাইন থিটা বসাই দিতে পারি সাইন এ প্লাস আলফা প্লাস বিটা। এই যে এই জিনিসটা সাইন 180 মাইনাস থিটা, এটা পুরাটাকে আমরা থিটা ধরলে তাহলে এই থিটাটা এখানে বসে যাবে সাইন থিটা। তার মানে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা যদি আমরা ধরি তাহলে এটা কি হবে সাইন আলফা প্লাস বিটাতে পরিণত হয়ে যাবে। এখন শুধুমাত্র আমাদের এই জিনিসগুলা বাদে এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসটা থেকে আমরা এখন মানটা বের করব, মেইন মানটা আমরা এখান থেকে বের করব। মেইন মানটা যদি আমি বের করি তাহলে তাহলে আমি এভাবে লিখতে পারি না, এ দেখো এই পুরো জিনিসটাকে যদি আমি x ধরি, এটাকে যদি y ধরি, এটাকে যদি আমরা z ধরি, তাহলে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু z এবং y ইজ ইকুয়াল টু z, আমরা এভাবে লিখতে পারি। দেখো সবগুলাই যদি সমান হয় তার মানে আমরা যে কোনো দুইটাকে পরস্পর সমান ধরতে পারি, আমরা ধরতে পারি এটা সমান এটা, অথবা এটা সমান এটা, অথবা এটা সমান এটা, যে কোনো দুইটাকেই কিন্তু আমরা পরস্পর সমান ধরে ক্যালকুলেশন করতে পারি, চাইলে আমরা সেটা করতে পারি। যখন তাহলে এখন দেখো, তাহলে আমরা এখন প্রথমত সাইন এই জিনিসটা সমান আর, এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি প্রথম, বা a is equal to r sin বিটা ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা, আমরা এভাবে লিখতে পারি। এখন একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এখন আমি এই জিনিসটা মুছেও এখানের মধ্যে আমি এভাবে লিখতে পারি, এই যে এই দুইটা সমান, প্রথমে আমরা লিখছি a এর সমান, দ্বিতীয়ত আমরা লিখতে পারি b এর সমান। তার মানে b এর সমান হলে b is equal to r sin alpha divided by sin alpha plus beta, ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি। দেখো এখন এই দুইটা জিনিস আমরা পাইলাম, a এবং b এর মান আমরা পাইলাম, আমাদের টার্গেটই হচ্ছে a এবং b এর মান নির্ণয় করা। তুমি যদি একটু খেয়াল করো তাহলে তুমি দেখতে পারবা আমরা যে সামান্তরিকটা পাইছি, সামান্তরিকের মধ্যে এটা ছিল a আর এটা ছিল b আর মাঝখানেরটা ছিল r। আমাদের টার্গেটই তো হচ্ছে r এর মান বের না করে a এবং b এর মানই বের করা। তার মানে আমরা পাইলাম a এবং b এর মানটা আমরা পাইলাম। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে, এখন আমাদেরকে কি প্রমাণ করতে হবে, মনে করো একটার মান হচ্ছে, যে কোনো একটাকে যদি আমরা থিটা ধরে নিই, মনে করো আমরা a কে থিটা ধরে নিলাম, a এর মানটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে r cos থিটা, এবং b এর মানটাকে আমাদের প্রমাণ করতে হবে r sin থিটা। কিন্তু এখনো পর্যন্ত আমরা r cos থিটা বা r sin থিটা প্রমাণ করতে পারি নাই। এ প্রমাণ করার জন্য আমাদেরকে একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, একটা বেসিক সম্পর্কে জানতে হবে। আমরা ততক্ষণ না পর্যন্ত এটার মান বের করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত a এবং b পরস্পর লম্ব হবে। আবারও বলতেছি, কথাটা অনেক ইম্পর্টেন্ট। ভেক্টর বিভাজনের ক্ষেত্রে আমরা এতটুকুর মধ্যেই রেখে দিতে হবে, ভেক্টর বিভাজনের ক্ষেত্রে আসলেই ভেক্টর বিভাজনের মান যদি আমরা বের করতে চাই, ভেক্টর বিভাজন যদি আমরা প্রয়োগ করতে চাই, ভেক্টর বিভাজনটা যদি আমরা যথাযথভাবে অ্যাপ্লাই করতে চাই,
অবশ্যই অবশ্যই এ এবং বি পরস্পর লম্ব হতে হবে। সামান্তরিক সূত্র থেকে বা তুমি যেখান থেকে বের করো, তোমাকে অবশ্যই এ এবং বি এর মানটা লম্ব আকারে রাখতে হবে, পরস্পর লম্ব হতে হবে। আমি এই জিনিসটা আরো একটু ক্লিয়ার করি, দেখো। তার মানে এ এবং বি পরস্পর লম্ব হতে হবে। কন্ডিশনটা কি? অবশ্যই অবশ্যই ভেক্টর বিভাজনের ক্ষেত্রে এ এবং বি পরস্পর লম্ব হতে হবে। এ এবং বি পরস্পর লম্ব হতে হবে। এ এবং বি পরস্পর লম্ব হতে হবে। হতে হবে, অবশ্যই অবশ্যই হতে হবে, নাইলে কিন্তু হবে না। নাইলে অবশ্যই, নাইলে কোনোভাবেই ম্যাথটা মিলবে না। এ এবং বি যদি পরস্পর লম্ব হয়, তাহলে দেখো, তাহলে এ এবং বি পরস্পর লম্ব আমরা ধরে নিলাম। এ এবং বি যদি পরস্পর লম্ব হয়, এটা হবে আর, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? তার মানে আমরা কি বলছিলাম, মাঝখানে যে আলফা আছে এবং বিটা আছে, এ এবং বি পরস্পর লম্ব মানে কি, মাঝখানের এই পুরা কোণটার মান 90 ডিগ্রি না? মাঝখানের এই পুরা কোণটার মান কিন্তু 90 ডিগ্রি। তার মানে এ প্লাস বি সমান 90 ডিগ্রি বলতে পারি না, আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। দেখো, এ এবং বি পরস্পর লম্ব, এ এবং বি পরস্পর লম্ব, এ এবং বি যদি পরস্পর লম্ব হয়, এ এবং বি এর মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হবে। তার মানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মানেই আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার দেখাচ্ছি, দেখো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, জানাটা খুবই দরকার। আর এ বি, এ এবং বি এর মধ্যে পরস্পর আলফা এবং বিটা যদি থাকে, এ এবং বি 90 ডিগ্রি আমরা জানি, এ এবং বি পরস্পর 90 ডিগ্রি আমরা জানি, কিন্তু এ এবং বি পরস্পর 90 ডিগ্রি হলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, সহজ হিসাব একেবারে। যেহেতু এটা এ এর সাথে আর এর কোণ আলফা, বি এর সাথে আর এর কোণ বিটা, তার মানে এ প্লাস বি পুরাটাই কিন্তু এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তার মানে এ প্লাস বি সমান 90 ডিগ্রি আমরা বলতে পারি। এখন আসো, এ প্লাস বি সমান 90 ডিগ্রি যদি আমরা বসাই, তাহলে আমরা মিলাতে পারবো, তা না হলে আমরা এই জিনিসটা মিলাতে পারবো না। এখানে একটা ফ্রিডম আছে, ফ্রিডম, স্বাধীনতা আছে। স্বাধীনতাটা আমি এখন দেখাচ্ছি একটু পরে। এটা ফ্রিডম আছে, এখানে একটা ফ্রিডম। দুইটার মানই কিন্তু একসময় একরকম হয়ে যায় না, সাইন 90 ডিগ্রি। এখন এখানে বি ইজ ইকুয়াল টু বা আর সাইন আলফা, সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রি এর মান কত? সাইন 90 ডিগ্রি এর মান হচ্ছে, সাইন 90 ডিগ্রি এর মান হচ্ছে 1। সাইন 90 ডিগ্রি এর মান হচ্ছে 1, আমরা জানি সাইন 90 ডিগ্রি এর মান হচ্ছে 1। তার মানে এর পুরোটা 1, নিচে আর কিছু লেখার দরকার নাই, পুরোটা 1, নিচে আর কিছু লেখার দরকার নাই, সুতরাং এটা হচ্ছে মান। কিন্তু এখনো আমাদের মিলে নাই, এখনো আমাদের মিলে নাই, এখনো আমাদের মিলে নাই। আমাদের প্রমাণ করার কথা ছিল দুইটার মধ্যে একটা হওয়ার কথা ছিল কস, আর একটা হওয়ার কথা ছিল সাইন। এখন কস সাইন এবং দুইটার কোণই একই হওয়ার কথা ছিল। তার মানে আমাদের হওয়ার কথা ছিল, আমাদের কথা হওয়ার কথা ছিল আর কস থিটা আর সাইন থিটা, আমাদের এরকম হওয়ার কথা ছিল না। কিন্তু এখানের মধ্যে হয়ে গেছে কি, এখানের মধ্যে হয়ে গেল a is equal to r sin beta, b is equal to r sin alpha। জিনিসটা খেয়াল করো, আমরা তো এখনো মান বের করতে পারি নাই। আমরা কন্ডিশন ফিল আপ করলাম, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি লিখলাম, এরপরেও আমরা মান কেন বের করতে পারলাম না? এই জিনিসটা খেয়াল করো। এখানের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য দুইটা জায়গায়। একটা হচ্ছে কোণের মান মিলে নাই, আর একটা হচ্ছে অনুপাতের মান মিলে নাই। কোণের মান এবং অনুপাতের মান দুইটার ক্ষেত্রেই সমস্যা আছে। আর ঠিক আছে, আর দুইটার মধ্যেই আছে, কিন্তু এখানের মধ্যে সাইন এবং কস আলাদা, কোণের মান একই। এখানের মধ্যে সাইন দুইটা একই, কোণের মান আলাদা। এটা আমরা কিভাবে এক করব? এটা আমরা কিভাবে এক করব? এখন আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানের মধ্যে একটা ফ্রিডম পাবা তুমি, এখানের মধ্যে একটা স্বাধীনতা পাবা। স্বাধীনতা কি? এই দুইটার মধ্যে একটা তুমি একই রকম রেখে আরেকটার মান চেঞ্জ করতে পারবা, যে কোনো একটা তুমি চেঞ্জ করো। এ এবং বি এর মধ্যে যে কোনো একটার মান তুমি চেঞ্জ করতে পারবা, যে কোনো একটা তুমি একই রকম রাখতে পারবা, এই ফ্রিডম তোমার আছে।
তোমার জন্য ম্যান্ডেটরি না, তোমার জন্য আবশ্যক নয় যে বি এর মানটাকে চেঞ্জ করতে হবে, এ এর মানটাকে আনচেঞ্জ রাখতে হবে, এরকম কোনো শর্ত না। যে কোনো একটার মান তুমি একই রকম রাখবা, বাকিটার মান চেঞ্জ করলে তোমার এখানের সাথে মিলে যাবে। এখন দেখো এই ফ্রিডমটার কারণটা কি আসলে, এই ফ্রিডমটা কি, এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো আমাদের এখন দরকার নাই। এখন আমরা এই দুইটা জায়গা থেকে, এই যে এই জায়গা থেকে, এই জায়গা থেকে এরকম করব আমরা। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের কোণ কিন্তু থিটা করার দরকার নাই, কোণ থিটা করার দরকার নাই, কোণ আমাদের দুইটারই দুইটারই আমাদের কোণ আলফা অথবা বিটা রাখলেই হয়েছে, আলফা অথবা বিটা রাখলেই হয়েছে, আলফা অথবা বিটা রাখলেই হয়েছে। কোণের মানটা মানটা থিটার মধ্যে আনার কোনো দরকার নাই, আলফা অথবা বিটা রাখলেই হয়েছে, ঠিক আছে। দেখো এই যে থিটা বলতে যেরকম একটা কোণ বোঝাচ্ছে, আলফা বলতে এবং বিটা বলতেও কিন্তু একটা কোণ বোঝাচ্ছে। সুতরাং এখানের মধ্যে তুমি শুধু আলফা এবং বিটার মধ্যে চেঞ্জ আনলেই হয়েছে, বাকি কোনোটাতে চেঞ্জ আনার কোনো দরকার নাই। তুমি চাইলে বি এর মান চেঞ্জ যদি করো তাহলে এটার আনসারটা হবে এটা, তুমি চাইলে যদি এ এর মান চেঞ্জ করো তাহলে এটার আনসারটা হবে এটা। আমরা জাস্ট মিলাবো, এখান থেকে হয়তোবা আমরা এটা করব, নয়তোবা আমরা এটা করব, যে কোনো একটা করলেই আনসার মিলে যাবে, কারণ আলফা যেমন একটা কোণ, বিটাও একটা কোণ, সেটাও একটা কোণ। সুতরাং তিনোটাই কিন্তু একই জিনিস। তোমাকে এই জন্য আমি ফ্রিডমটা বললাম যে এই দুইটা মানের মধ্যে যে কোনো একটা মান তুমি চেঞ্জ করো, তুমি যদি বি এর মান চেঞ্জ করো তাহলে তোমার অ্যান্সার হবে এটা, তুমি যদি এ এর মান চেঞ্জ করো তোমার অ্যান্সারটা হবে এটা। আমরা এখানে বি এর মানটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমাদের অ্যান্সারটা হবে বিটা। আচ্ছা, আমাদের বইয়ের মধ্যে কিন্তু অ্যান্সার আছে এটা, বইয়ের মধ্যে কিন্তু অ্যান্সার আছে এটা, আমরা এটা করতে চাচ্ছি। এটা করতে চাইলে আমাদেরকে বি এর মানটা সেম রাখতে হবে, এ এর মানটা আমরা চেঞ্জ করব। চেঞ্জ, দেখি এ এর মানটা যদি আমরা চেঞ্জ করি, বি এর মানটা যদি আমরা সেম রাখি, তাহলে আমাদের রেজাল্টটা কি দাঁড়ায়, বি এর মানটা যদি সেম রাখতে হয়, এ এর মানটা যদি চেঞ্জ করতে হয়, তাহলে আমি তোমাকে যে একটা কথা বলছিলাম সেই কথাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, সেই কথাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, খেয়াল করো এদের মধ্যবর্তী কোণটাকে আমি ধরে নিলাম 90 ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণটাকে আমি ধরে নিলাম 90 ডিগ্রি, কিন্তু কিন্তু ঝামেলা হচ্ছে এই দুইটাকে নিয়ে, এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে বিটা। তুমি কি করবা বলছো, আমি তোমাকে একটা কথা বলছিলাম আগে, সেটা হচ্ছে তুমি যে কোনো একটাকে থিটা ধরে নিবা, যে কোনো একটা কোণের মানটাকে মান ধরে নিবা, যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে cos থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে cos থিটা, যার সাথে থিটা সে cos থিটা, আমি সেটা বলছিলাম তোমাকে। তার মানে তুমি এখানের মধ্যে যদি নরমালি নরমালি তুমি যদি এখানে নরমালি তুমি যদি এখানে থিটা এর মানটা যদি আমি এখানে বসাইতে চাই, অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি আমি যদি এরকম করতাম, আমি যদি এরকম করতাম যে এ, এটার সাথে আমি থিটা ধরে নিলাম, এ এর সাথে আর কে আমি থিটা ধরে নিলাম, তাহলে আমাকে কি করতে হতো, এ ইজ ইকুয়াল টু আর cos থিটা, বি ইজ ইকুয়াল টু আর sin থিটা, আমি এভাবে করতাম। তার মানে যার সাথে থিটা ধরে নিছি সে হবে cos থিটা, বাকিটা sin থিটা, বাকিটা sin থিটা। এখন বাকিটা sin থিটা কিভাবে হইলো, বাকিটা sin থিটা কিভাবে হইলো এবং বাকিটাই বা cos থিটা কেমনে হইলো, এই জিনিসটা আমি তোমাকে বোঝাবো এখন। এখন তোমাকে কি করতে হবে, এই জিনিসটা আমি দেখি, এখন এই জিনিসটা আমি দেখাই তোমাকে। এ বি, আর এটা হচ্ছে আর, এই যে লব্ধি আর। এখন দেখো, এখন দেখো এ এর মান কি বলা হয়েছে, এ এর মান বলা হয়েছে আর সাইন বিটা, আর বি এর মানটা বলা হয়েছে আমাদেরকে যে আর সাইন আলফা। এখন আমি সেম রাখবো কোনটা, সেম রাখবো সাইন আলফাকে, সাইন আলফাকে যদি আমি সেম রাখতে চাই তাহলে আমি এখানে আমাকে কি করতে হবে, আমাকে এখানে সাইন আলফাকে আমি সেম রাখতে হইলে
এখানে একটা কথা আছে দেখো, এখন এই জিনিসটা চিত্রের মাধ্যমে দেখানোর দরকার নাই, শুধুমাত্র আমি এখান থেকে দেখাতে পারতেছি। আমি চেঞ্জ করব কোনটা, বিটা, সাইন বিটাকে আমি চেঞ্জ করতেছি। সাইন বিটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে এই মানটা নির্ণয় করতে হবে, সাইন সাইন 90 ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস আলফা। সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মানে হচ্ছে আর কস থিটা। তাইলে এই মানটা হয়ে যাচ্ছে ফাইনালি আর কস থিটা হয়ে গেছে। এখন বলতে পারো ভাই এই জিনিসটা আপনি কিভাবে করলেন, এই জিনিসটা আমি দেখাচ্ছি, সমস্যা নেই, এটা আমি এখন দেখাবো। এ এর মানটা এখানে, বি এর মানটা এখানে। এখন এখন দেখো, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। এখন আমরা যদি বলতে চাই, আমরা যদি বলি যে আলফা ইজ ইকুয়াল টু কত, তখন তোমাকে বলতে হবে 90 ডিগ্রি মাইনাস বিটা। বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। কিভাবে আসলো, এভাবে আসলো। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে আলফা সমান, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আমরা জানি, তাহলে তাহলে বিটা সমান কত, বিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। এটা এভাবেই আসছে, এই 90 ডিগ্রি মাইনাস আলফা এভাবে লিখলাম। আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মানেই হচ্ছে কজ আলফা, এটা হচ্ছে একটা সূত্র। সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মানেই হচ্ছে কজ আলফা, এটা হচ্ছে সূত্র। তার মানে আমরা এখানে লিখে দিতে পারি, এখানে লিখে দিতে পারি আর কজ আলফা। এখন মিলে গেল, এই জিনিসটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে বিষয়টা হচ্ছে আমি একটাকে সেম রাখবো, আরেকটাকে আনচেঞ্জ করার জন্য, আরেকটাকে না, একটাকে আমি সেম রাখবো, আরেকটাকে আমি চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে, ওই থিটা এর মানটাকে চেঞ্জ করতে হবে। ওই জায়গায় আমি 90 ডিগ্রি মাইনাস আলফা লিখে ফেললাম, তাহলে আমাদের আলফা এর মানটাও চলে আসলো এবং কজ আলফা চলে আসলো। এভাবে আমরা আসলে চেঞ্জ করে ফেলতে পারি। এখন তোমাকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, এটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখতে চাই তাহলে চিত্রের মধ্যে কি দেখাবে, চিত্রের মধ্যে হচ্ছে এটা a is equal to r cos আলফা। এখানে আমাদেরকে এখন মেইন বিষয়টা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে b is equal to r sin আলফা। এটা হচ্ছে কথা, মেইন বিষয়টা তোমাকে এখন জানতে হবে, সেটা হচ্ছে এই এই পুরাটা হচ্ছে b, এই পুরাটা হচ্ছে a। এখন আলফা এর মানটা কোথায় বসাবা, এখন তোমাকে, এখন তোমাকে আলফা এবং বিটা দুইটার মান কিন্তু দেওয়া নাই। এখন তোমাকে ধরে নিতে হবে যার সাথে তুমি cos থিটা লিখছো সেটার সাথেই হচ্ছে আলফা, এটাই তোমাকে আলফা ধরে নিতে হবে। বাকিটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, বাকিটাকে তুমি বিটা বলার দরকার নাই, বাকিটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। এখানে আমাদের শুধুমাত্র এখন একটা কোণ নিয়ে কাজ, দুইটা কোণ নিয়ে কাজ নাই। এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এটা আসলে জটিল মনে হচ্ছে কিন্তু আসলে জটিল না, এখানে কোণের মান নিয়ে কিছু কথা তোমাকে জাস্ট মনে রাখতে হবে, জাস্ট মনে রাখতে হবে যার সাথে cos থিটা সে হচ্ছে থিটা, যার সাথে আলফা সে হচ্ছে cos আলফা, যার সাথে আলফা সে হচ্ছে cos আলফা। এখন কয়েকটা एग्जांपल দিলে তুমি বুঝে যাবে একেবারে যে যার সাথে অ্যাঙ্গেল সেই হবে cos, যার সাথে অ্যাঙ্গেল সেই হবে cos। এখন আমি বলি তোমাকে, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, আর এটা হচ্ছে r। এখন আমি তোমাকে বললাম b এর সাথে আমি অ্যাঙ্গেল নিলাম, এখন তুমি উপাংশগুলো বের করে দেখাও। তাহলে উপাংশগুলো হচ্ছে b is equal to কত, a is equal to কত, আমাকে এখন বলো। যার সাথে থিটা সে হচ্ছে cos থিটা, তার মানে এটা হচ্ছে r cos থিটা, এটা হচ্ছে r sin থিটা। তোমাকে জাস্ট এভাবেই বের করতে হবে, আর কিছু করার দরকার নেই। আমরা প্রমাণটা পেয়ে গেছি, প্রমাণ আমাদের এখন আর করার দরকার নেই। আমরা জাস্ট ম্যাথের মধ্যে বিভিন্ন প্রশ্নের মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করা হবে কোনটা কি, তোমাকে বলে দিতে হবে, ঠিক আছে। আমি আরো একটা एग्जांपल দিই, এখন বুঝে যাবা। দেখো পি কিউ, এটা হচ্ছে আর। আমি যদি এখানে থিটা ধরি, পি সমান কত, কিউ সমান কত দেখি বলো তো। যার সাথে থিটা সে cos থিটা, পি সমান আর cos থিটা, কিউ সমান আর sin থিটা, সিম্পল।
আমি আরো একটা এক্সাম্পল দিই, এখন একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে আর। আর আমি কেন বলতেছি সবসময়, কারণ আরটাকে আমরা লব্ধি দ্বারা প্রকাশ করি সবসময়, সেজন্য আমি এটা মনে করলাম এটা হচ্ছে এটা। ধরো এখন তুমি বলো এম সমান কত, এন সমান কত, কোথায় আর, কোথায় আর cos থিটা, কোথায় sin থিটা, দেখি বলো তো। হইছে হইছে না হয় নাই? কেন? কারণ যার সাথে থিটা সে হবে cos থিটা, আর যার সাথে থিটা নয়, এম এর সাথে থিটা, তার মানে এম এর সাথেই হবে cos থিটা, আর এন এর সাথে থিটা নাই, তার মানে এটা হবে sin থিটা। দেখো প্রত্যেকবারে আমি থিটা যার সাথে আছে তার সাথেই cos লাগাইছি, থিটা যার সাথে আছে তার সাথেই cos লাগাইছি, থিটা যার সাথে আছে তার সাথেই cos লাগাইছি। শুধুমাত্র একটাই মনে রাখবা, একটা কথা মনে রাখবা, যার সাথে থিটা আছে তার সাথেই cos থিটা, যার সাথে অ্যাঙ্গেলটা থাকবে তাকে আমি cos থিটা ধরবো। যে কোনো একজনের সাথে অ্যাঙ্গেল তোমাকে ধরে নিতে হবে, যেটা যার সাথেই ধরে নাও না কেন, এই পাশে ধরো বা ওই পাশে ধরো বা এই পাশে ধরো, যেখানেই ধরো ওইটার সাথে তোমাকে cos থিটা নিতে হবে, ওই জিনিসটার সাথে ওই বাহুটার সাথেই তোমাকে লিখতে হবে। উপাংশগুলাই এরকম, আর cos থিটা অথবা আর sin থিটা, উপাংশগুলাই এরকম, দুইটা উপাংশ হবে, একটা হচ্ছে আর cos থিটা, একটা আর sin থিটা। একটা বাহুকে তুমি দুই ভাগে ভাগ করবা, একটা উপাংশ আর cos থিটা, একটা উপাংশ, সব জায়গায় দেখো আর cos থিটা এবং আর sin থিটা। তার মানে তুমি যেভাবেই ভাগ করো না কেন, যে কোনো বাহুকে, তুমি এ বাহুকে ভাগ করো, বি বাহুকে ভাগ করো, আমি এখানে আর না দিয়ে আমি এখানে এ দিতে পারতাম, এ দিলেও সমস্যা নাই। এখানে আর না দিয়ে আমি এখানে কিউ দিতে পারতাম, কিউ দিলেও সমস্যা নাই। এখানে আমি আর না দিয়ে আমি এখানে ও দিতে পারতাম, ও দিলেও সমস্যা নাই। তুমি যে বাহুকেই ধরো, যে বাহুকেই ভাগ করো, দুইটা উপাংশ পাবা, একটা হচ্ছে আর cos থিটা আর একটা আর sin থিটা। প্রশ্ন হচ্ছে কোনটা আর cos, কোনটা আর sin। যার সাথে অ্যাঙ্গেল সে হবে আর cos থিটা, যার সাথে অ্যাঙ্গেল না সে হবে আর sin থিটা। দেখো যার সাথে অ্যাঙ্গেল সে হবে আর cos থিটা, যার সাথে অ্যাঙ্গেল, এই যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে আর cos থিটা। দেখছো? তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে, এই জিনিসটা বোঝা গেছে। সুতরাং এখানে মেইন বিষয়টা হচ্ছে এই যে আমরা ভেক্টরের বিভাজনের আদর্শ মানটাকেই বলা হয় লম্ব অক্ষ উপপাদ্য, এই জিনিসটাকে বলা হয় লম্ব অক্ষ উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য, উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য বা লম্ব উপাংশে বিভাজন বলা যায়, লম্ব উপাংশে বিভাজন, লম্ব উপাংশে বিভাজন, ভেক্টরের লম্ব উপাংশে বিভাজন, এই এই তিনটাই হচ্ছে ভেক্টর লম্ব। কারণ এ এবং বি এখানের মধ্যে যে কোণগুলাই আছে, পি এবং কিউ, এ এবং ডি, এম এবং এন, এরা সবার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে যে উপাংশ দুইটা আমরা পাইলাম, এখানের দুইটা উপাংশ পি কিউ, এখানের দুইটা উপাংশ এ বি, এখানের দুইটা উপাংশ এম এন, সবার মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, সবার মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। এই মধ্যবর্তী কোণ দুইটা কিন্তু 90 ডিগ্রি হতেই হবে। দুইটা উপাংশে ভাগ করব, এই দুইটা উপাংশের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি অবশ্যই হতে হবে, তা না হলে এটা স্ট্যান্ডার্ড মানের উপাংশ হবে না। তার মানে লম্ব উপাংশের বিভাজনটাই হচ্ছে মূলত ভেক্টর বিভাজনের স্ট্যান্ডার্ড মানের বিভাজন, সঠিক বিভাজন, মেইন বিভাজন। সুতরাং একটা ভেক্টরকে তুমি যখনই বিভক্ত করবা লম্ব উপাংশে বিভক্ত করতে হবে, তা না হলে অ্যাপ্রোপ্রিয়েট মান পাওয়া যাবে না। লম্ব উপাংশে বিভাজন মানেই হচ্ছে দুইটা ভেক্টর বিভাজন করলে দুইটা যে উপাংশ পাইলাম, একটা হচ্ছে আর cos থিটা আর একটা হচ্ছে আর sin থিটা, তারা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তারা পরস্পর সমকোণ অ্যাঙ্গেলে থাকবে, তারা পরস্পর সমকোণী হবে, তারা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এবং যার সাথে থিটা সে হবে cos থিটা, যার সাথে থিটা হবে না সে হবে sin থিটা। আশা করি এই জিনিসটা বোঝা গেছে ভেক্টর বিভাজনটা কি। পরবর্তী ক্লাসে আমরা নৌকা নদী কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো আশা করি ক্লাসটা বোঝা গেছে। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।